প্রিয় ছাত্ররা, আমি শ্যামল স্যার তোমাদের ক্লাস 11-এর ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমি তোমাদের জারণ বিজারণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করছিলাম। আজকে ওই চ্যাপ্টারের তৃতীয় পার্ট আমি আলোচনা করছি। তো তোমরা ভালো করে ভিডিওটা দেখবে, না বুঝতে পারলে আমাকে জিজ্ঞাসা করবে। আজকে আমি শুরুতে দুটো স্পেশাল পদার্থের জারণ সংখ্যা নির্ণয় করব, যেটা সাধারণ নিয়মের ব্যতিক্রম। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমি যেটা শুরু করব সেটা হচ্ছে CrO5। CrO5 এই অণুটার ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত? এটা যদি আমরা নর্মাল ওয়েতে জারণ সংখ্যা নির্ণয় করতাম তাহলে কত হতো? ধরো এটা যদি আমরা +x ধরি আর অক্সিজেনের -2, তাহলে +x - 10 = 0, অর্থাৎ জারণ সংখ্যা +10 হতো। কিন্তু জারণ সংখ্যা +8 এর বেশি হয় না, সুতরাং ক্রোমিয়ামের জারণ সংখ্যা কখনোই +10 হবে না। তাহলে স্যার কত হবে? তো জারণ সংখ্যা এখানে ক্রোমিয়ামের +6 হবে। +6 কি করে হবে সেটাই তোমাদের দেখাচ্ছি। তো CrO5 অণুতে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত? +6। তো দেখাই, এই জারণ সংখ্যা নির্ণয় করতে গেলে এর একটা জ্যামিতিক গঠন আমাদের করতে হবে। তো আমরা এই জ্যামিতিক গঠনটা করছি, দেখো ভালো করে ফলো করো। CrO জাস্ট একটা প্রজাপতি টাইপের স্ট্রাকচার। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্ট্রাকচার। CrO5 এর আমি একটা গঠন করেছি। এই গঠনে দেখো 4টে অক্সিজেন পারক্সো বন্ধনে রয়েছে। কি বন্ধনে? পারক্সো বন্ধনে আছে। আর একটা অক্সিজেন ডাইঅক্সো বন্ধনে আছে। পারক্সো বন্ধন কাকে বলে? যে বন্ধনে অক্সিজেন অক্সিজেন সরাসরি যুক্ত থাকে এক বন্ধন দ্বারা। দেখো এখানে এই অক্সিজেন সরাসরি এক বন্ধন দ্বারা যুক্ত আছে, এই অক্সিজেন সরাসরি এক বন্ধন দ্বারা যুক্ত আছে। তাই এটাকে বলা হয় পারক্সো বন্ধন বা পারক্সো লিঙ্কেজ। আর এই অক্সিজেনটা ডাইঅক্সাইড বন্ধনে আবদ্ধ আছে, মানে এই অক্সাইডটা দ্বিবন্ধন দিয়ে যুক্ত আছে, তাদের বলা হয় ডাইঅক্সো বন্ধন। তো এবারে বলে রাখি যে পারক্সো বন্ধনে যে অক্সিজেন গুলো যুক্ত থাকে তাদের যোজ্যতা -1 হয়, আর ডাইঅক্সো বন্ধনে যারা যুক্ত থাকে তাদের যোজ্যতা -2 হয়। তাহলে আমি তোমাদের এইবার জারণ সংখ্যাটা নির্ণয় করে দেখাচ্ছি। এই ক্রোমিয়াম যা জারণ সংখ্যা নির্ণয় করতে হবে তাকে আমরা +x ধরলাম। আর এখানে পারক্সো বন্ধনে কটা অক্সিজেন আছে? 4টে। তো প্রত্যেকের যোজ্যতা যদি 1 হয় তাহলে 4 গুণ 1, অর্থাৎ -1 গুণ 4। আর একটা আছে অক্সিজেন, সেটা ডাইঅক্সো বন্ধনে রয়েছে, তার যোজ্যতা হচ্ছে -2 = 0। তাহলে জারণ সংখ্যা কত হলো? দেখো x = +6। তো ক্রোমিয়ামের জারণ সংখ্যা এখানে +6। ওকে, আমি আরো একটা উদাহরণ দিচ্ছি তোমাদের। সেটা হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট, NH4NO3। এই অ্যামোনিয়াম নাইট্রেট অণুতে দুটো নাইট্রোজেনের জারণ সংখ্যা কত? দেখো আলাদা আলাদা, এই একটা নাইট্রোজেন রয়েছে, এই একটা নাইট্রোজেন রয়েছে। তাহলে এর জারণ সংখ্যা নির্ণয় করতে হবে। তো কিভাবে নির্ণয় করব? এই অণুটাকে প্রথমে ভাঙতে হবে। ভাঙলে কি হবে? দেখো NH4+ হয় আর NO3-। ওকে, তাহলে আমরা আগের দিনে আয়নের জারণ সংখ্যা নির্ণয় করে শিখিয়েছিলাম। সুতরাং NH4 আয়নের নাইট্রোজেনের জারণ সংখ্যা কত হবে? NH4+, নাইট্রোজেনের যদি আমরা x ধরি
আর হাইড্রোজেন +1 করে, তো +4 ইকুয়াল টু +1, দ্যাট ইজ ইকুয়াল টু x ইকুয়াল টু -3। তো NH4 এর জারণ সংখ্যা এখানে -3। সিমিলারলি যদি NO3 আয়ন নিয়ে আমরা NO3 মাইনাস এর জারণ সংখ্যা নির্ণয় করতে হবে, তাহলে এটাকে যদি আমরা x ধরি আর এটা হচ্ছে 3টে অক্সিজেন রয়েছে 2 করে, তাহলে 3 গুণ 2 ইকুয়াল টু -1, দ্যাটস ইকুয়াল টু x ইকুয়াল টু +5। ওকে, তো এটার জারণ সংখ্যা হচ্ছে +5। তো তোমাদের যদি পরীক্ষায় দেয় অ্যামোনিয়াম নাইট্রেটের প্রত্যেকটা নাইট্রোজেনের জারণ সংখ্যা কত, তো আমি তোমাদের ইজিলি সেটা দেখিয়ে দিলাম। এখন আরো একটা উদাহরণ তোমাদের দিচ্ছি। উদাহরণটা হলো Na2S4 এখন আমরা আরেকটা অণুর উদাহরণ দিচ্ছি। অণুটা হলো H2SO5। ওকে, তো এই অণুতে সালফারের জারণ সংখ্যা নির্ণয় করতে হবে। আচ্ছা, আমরা যদি এটা নর্মাল ওয়েতে করি তাহলে কত হবে বলো তো? নর্মাল ওয়েতে করলে এখানে +2 + x -10 ইকুয়াল টু 0, দ্যাটস ইকুয়াল টু +8। কিন্তু সালফারের জারণ সংখ্যা কখনো +8 হয় না, সালফারের সর্বোচ্চ জারণ সংখ্যা হয় +6। সুতরাং এই অণুতে সালফারের জারণ সংখ্যা কখনোই +8 হবে না, সুতরাং এটা কাটা। তাহলে কত হবে স্যার, সেটা আমরা এখন নির্ণয় করে দেখাচ্ছি। এর জ্যামিতিক গঠন আমরা করব। জ্যামিতিক গঠন দেখো, H2SO5 ভালো করে খেয়াল করো। এখানে 1টা 2টো 3টে 4টে 5টা অক্সিজেন রয়েছে, 2টো হাইড্রোজেন, 1টা সালফার। বলতো এখানে পারক্সো বন্ধনে কটা অক্সিজেন আছে? ডেফিনেটলি 2টো, এটা পারক্সো বন্ধনে রয়েছে। আর ডাইঅক্সো বন্ধনে কটা আছে? 1টা 2টো 3টে। ওকে, তো এখন আমরা জারণ সংখ্যা নির্ণয় করার জন্য ক্যালকুলেশন করছি। x এর যদি জারণ সংখ্যা আমরা x ধরি তাহলে x হচ্ছে x, আর 2টো ডাইঅক্সো বন্ধন মানে তাদের জারণ সংখ্যা যদি আমরা লিখি তাহলে কি হবে? -2 গুণ 2। ওকে, 2টো পারক্সো বন্ধন রয়েছে, তাদের যদি আমরা লিখি -1 করে, তো -1 গুণ 2, আর এই অক্সিজেনটাও -2, আর 2টো হাইড্রোজেন রয়েছে এইটা আর এইটা, এদের প্রত্যেকে +1 করে মানে +2 ইকুয়াল টু 0। তাহলে দেখো এই 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে 2 দুগুণ 4 আর 2 6, অর্থাৎ x ইকুয়াল টু +6, অর্থাৎ এই সালফারের জারণ সংখ্যা হচ্ছে +6। ওকে, তো H2SO5 এর আমরা জারণ সংখ্যা নির্ণয় করে দেখালাম। ওকে, এখন আমরা যেটা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে একটা বিক্রিয়া জারণ বিজারণ কিনা, অর্থাৎ একটা বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থগুলো একই সঙ্গে জারিত বা বিজারিত হচ্ছে কিনা সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। কি করে বুঝবো স্যার একটা বিক্রিয়া জারণ
বা বিজারণ বিক্রিয়া কিনা সেটা আমরা এখন আলোচনা করছি। তো তোমাদের বলে রাখি যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় যদি বিক্রিয়ক পদার্থের পরমাণুগুলি জারণ সংখ্যার পরিবর্তন না হয়, অর্থাৎ বিক্রিয়া করার পর যে বিক্রিয়াজাত পদার্থগুলো তৈরি করে সেই বিক্রিয়াজাত পদার্থগুলিতে এবং বিক্রিয়কের পরমাণুতে যদি জারণ সংখ্যা একই থাকে তাহলে তাদের জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় না, আর জারণ সংখ্যার পরিবর্তন না হলে তারা জারণ বিজারণ বিক্রিয়া হবে না। একটা উদাহরণ দিই, জিনিসটা ক্লিয়ার হবে। সে Na2SO4 প্লাস BaCl2, এটা বিক্রিয়া করলে কি দাঁড়ায়? তৈরি হবে বেরিয়াম সালফেট BaSO4 প্লাস 2NaCl। তো ভালো করে দেখো, এখানে দুটো সোডিয়াম আছে, এখানেও দুটো সোডিয়াম আছে, ক্লোরিন আছে দুটো, আর সালফেট আছে একটা, এটাও সালফেট আছে একটা, ব্যালেন্স হয়েছে। তো এখানে সোডিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +1, সালফারের জারণ সংখ্যা +6, অক্সিজেনের জারণ সংখ্যা -2, এখানে বেরিয়ামের জারণ সংখ্যা +2, ক্লোরিনের জারণ সংখ্যা -1। তো বিক্রিয়ক পদার্থের প্রত্যেকটা পরমাণুর আমরা জারণ সংখ্যা দেখিয়েছি। এবার বিক্রিয়া জাত পদার্থে দেখাই, এটা +2, এটা +6, এটা -2, এটা +1, এটা -1। তাহলে দেখো, সোডিয়ামের বিক্রিয়ক পদার্থে জারণ সংখ্যা +1 ছিল, এখানে +1 রয়েছে। সালফারের +6, এখানেও +6, অক্সিজেনের -2, এখানেও -2, বেরিয়ামের +2, এখানেও +2। অর্থাৎ এই বিক্রিয়াতে বিক্রিয়ক পদার্থের পরমাণু এবং বিক্রিয়াজাত পদার্থের পরমাণুর জারণ সংখ্যা একই আছে। সুতরাং এই বিক্রিয়া একটি জারণ বিজারণ বিক্রিয়া না। তো তোমাদের যদি কোনো বিক্রিয়া দেয়া থাকে এবং যদি জিজ্ঞাসা করে যে বিক্রিয়াটি জারণ না বিজারণ বিক্রিয়া, তাহলে তোমাকে এইভাবে লিখে প্রত্যেকটা পরমাণুর জারণ সংখ্যা নির্ণয় করতে হবে বিক্রিয়ক পদার্থের এবং বিক্রিয়াজাত পদার্থের। যদি দেখো কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে সেই বিক্রিয়াটা জারণ বিজারণ বিক্রিয়া না। ওকে, তো এখন আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ক্লাস, সেটা হলো জারক এবং বিজারক দ্রব্যের তুল্যাঙ্ক হার নির্ণয়। কি করব? জারক এবং বিজারক দ্রব্যের তুল্যাঙ্ক হার নির্ণয়। তো প্রথমেই আমরা জারক দ্রব্যের তুল্যাঙ্ক হার শিখব জারণ সংখ্যার সাহায্যে। আমরা যে জারণ সংখ্যা নির্ণয় করা শিখলাম, সেই জারণ সংখ্যার পদ্ধতি অ্যাপ্লাই করে আমরা জারক বিজারক দ্রব্যের তুল্যাঙ্ক হার নির্ণয় করব। তো প্রথমে আমরা লিখে রাখি জারক দ্রব্যের তুহার ইকুয়াল টু জারক দ্রব্যের আণবিক ওজন ডিভাইডেড বাই জারণ সংখ্যার পরিবর্তন। জারণ সংখ্যার পরিবর্তন ভেরি ভেরি ইম্পর্টেন্ট সূত্র। এই সূত্র অ্যাপ্লাই করে আমরা প্রথমে জারক দ্রব্যের তুল্যাঙ্ক ভার নির্ণয় করব। তো প্রথমে আমরা একটা উদাহরণ দিই, সেটা তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, that is KMnO4
যেটা জারক দ্রব্য এর 2 ভার নির্ণয় করব। তো এই KMnO4 এর তুল্যাঙ্ক ভার নির্ণয় করার সময় আমাদের তিনটে জিনিস খেয়াল রাখতে হবে, যে KMnO4 তিনটে মাধ্যমে তিন রকম ভাবে বিজারিত হয়। তো প্রথমে আমরা আম্লিক মাধ্যমে প্রভাব নির্ণয় করি। 1 নম্বর আম্লিক মাধ্যমে, আম্লিক মাধ্যমে KMnO4 এর তুভানি। তো আম্লিক মাধ্যমে KMnO4 বিজারিত হয়ে Mn2+ আয়নে পরিণত হয়। তাহলে কি হয়, KMnO4 এটা থেকে Mn2+ আয়নে পরিণত হয়। এটা হচ্ছে আম্লিক মাধ্যম। তো এক্ষেত্রে KMnO4 এর জারণ সংখ্যা ম্যাঙ্গানিজের +7 আর এখানে ম্যাঙ্গানিজের +2। তাহলে জারণ সংখ্যার পরিবর্তন কি হবে, জারণ সংখ্যার পরিবর্তন সমান সমান ফাইনাল মাইনাস ইনিশিয়াল, অর্থাৎ +2 - 7 দ্যাটস ইকুয়াল টু -5 একক। এখানে মাইনাসটাকে অ্যাভয়েড করে 5 একক ধরতে হবে। তাহলে জারণ সংখ্যার পরিবর্তন হলো 5 একক। তাহলে তুল্যাঙ্ক ভার সমান সমান কত হবে, তাহলে আম্লিক মাধ্যমে KMnO4 এর তুভা ইকুয়াল টু কত হবে, তুভা ইকুয়াল টু KMnO4 এর আগু ডিভাইডেড বাই জারণ সংখ্যার পরিবর্তন, জারণ সংখ্যার পরিবর্তন। তো এখানে KMnO4 এর আগু হলো 158, 158.0, তো 158 ধরতে পারো, ডিভাইডেড বাই জারণ সংখ্যার পরিবর্তন কত হলো 5। তো এক্ষেত্রে আমরা তুল্যাঙ্ক ভার নির্ণয় করতে পারি 3 × 5 = 15, 5 × 1 = 5 থাকলো 3, 5 × 6 = 30, 5 × 1 = 5, 31. এখন আমরা যেটা নির্ণয় করব KMnO4 এর ক্ষারীয় মাধ্যমে তুল্যাঙ্ক ভার। ক্ষারীয় মাধ্যমে KMnO4 বিজারিত হয়ে পটাশিয়াম ম্যাঙ্গানেটে পরিণত হয়। KMnO4 থেকে K2MnO4 ক্ষারীয় মাধ্যম। তো এখানটার ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা +7, এটা হচ্ছে +6। তো দেখো জারণ সংখ্যার পরিবর্তন কত, জারণ সংখ্যার পরিবর্তন ইকুয়াল টু 1 একক। তো তুভা সমান সমান KMnO4 এর আগু আমরা আগেই পেয়েছি 158.1 ডিভাইডেড বাই জারণ সংখ্যার পরিবর্তন কত হলো 1, ডেফিনিটলি তুল্যাঙ্ক ভার হবে 158.1। তাহলে দেখো আম্লিক মাধ্যমে তুল্যাঙ্ক ভার একরকম পেলাম, ক্ষারীয় মাধ্যমে একরকম পেলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে প্রসম মাধ্যমে KMnO4 এর তুভা। প্রসম মাধ্যমে KMnO4 বিজারিত হয়ে MnO2 তে
পরিণত হয়। প্রসম মাধ্যম। তো এখানে +7 জারণ সংখ্যা, এখানে +4। তো জারণ সংখ্যার পরিবর্তন, জারণ সংখ্যার পরিবর্তন ইকুয়াল টু +4 - 7, দ্যাটস ইকুয়াল টু 3 একক। তাহলে তুভা ইকুয়াল টু 158.1 divided by 3, that's equal to 5 2 7 52.7। ওকে, তাহলে KMNO4 এর দেখো তিনটে মাধ্যমে আমরা 3 রকম তুল্যাঙ্ক ভার পেলাম। এইবার আমরা আরেকটা জারণদ্রব্য তুল্যাঙ্ক ভারের আলোচনা করছি, সেটাও খুব ইম্পর্টেন্ট। এইগুলো খুব নিট পরীক্ষায় পড়ে, তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। এখন আমরা পড়ছি আম্লিক মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেট K2Cr2O7 এর তুভা। তো আম্লিক মাধ্যমে K2Cr2O7 বিজারিত হয়ে Cr3+ আয়নে পরিণত হয়। তো এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা +6। ওকে, তো দেখো এখানে ক্রোমিয়াম দুটো আছে, সুতরাং একটা পরমাণুর জন্য জারণ সংখ্যার চেঞ্জ হয় 3 একক, সুতরাং দুটো পরমাণুর জন্য জারণ সংখ্যার পরিবর্তন হবে 6 একক। সুতরাং ক্রোমিয়ামের জারণ সংখ্যার পরিবর্তন ইকুয়াল টু 2 × 3 একক = 6 একক। তাহলে তুভা কত হবে? তুভা ইকুয়াল টু K2Cr2O7 এর আগু, K2Cr2O7 এর আণবিক ওজন divided by 6, that is equal to 294 divided by 6, 294। তো হবে 49 পয়েন্ট 49.03। ওকে, তাহলে আমরা আম্লিক মাধ্যমে K2Cr2O7 এর জারণ সংখ্যা নির্ণয় করলাম। এখন আমরা বিজারক দ্রব্যের তুভা নিয়ে আলোচনা করব। দেখো বোর্ডে আমি লিখেছি বিজারক দ্রব্যের তুভা ইজ ইকুয়াল টু বিজারক দ্রব্যের আণবিক ওজন ডিভাইডেড বাই জারণ সংখ্যার পরিবর্তন। তো আমরা একটা উদাহরণ দিই, জিনিসটা ক্লিয়ার হবে। অক্সালিক অ্যাসিড, শোধক অক্সালিক অ্যাসিড, তার ফর্মুলা হচ্ছে H2C2O4, 2H2O, এটাকে বলা হয় শোধক অক্সালিক অ্যাসিড। তো আম্লিক মাধ্যমে এই শোধক অক্সালিক অ্যাসিড H2C2O4 এইটা জারিত হয়ে কার্বন ডাই অক্সাইডে পরিণত হয় 2CO2। তো এক্ষেত্রে এখানে জারণ সংখ্যা হচ্ছে +4 কার্বনের, আর এখানটায় দেখো +3, ডেফিনেটলি +3। তাহলে জারণ সংখ্যা বেড়ে গেছে। আর বলো দেখি অক্সালিক অ্যাসিডে কটা কার্বন আছে? 2টো কার্বন রয়েছে, সুতরাং প্রত্যেকটা কার্বনের
জারণ সংখ্যার চেঞ্জ হয় 1 একক, তাহলে দুটো কার্বন থাকার জন্য জারণ সংখ্যার পরিবর্তন হবে 2 একক। তাহলে জারণ সংখ্যার পরিবর্তন ইকুয়াল টু 1 গুণ 2, দ্যাটস ইকুয়াল টু 2। তাহলে এইবার আমরা এখানটায় যদি বসিয়ে দিই, শোধক অক্সালিক অ্যাসিডের আণবিক ওজন হচ্ছে 126, আর জারণ সংখ্যার পরিবর্তন হলো 2 একক। তাহলে তুল্যাঙ্ক ভার কত হবে? তুল্যাঙ্ক ভার হবে 63, দ্যাট ইজ 63। তো আমরা বিজারক পদার্থের তুল্যাঙ্ক ভার নির্ণয় করলাম। তোমাদের উদাহরণের জন্য বা প্র্যাকটিসের জন্য দুটো পদার্থ, বিজারক পদার্থ তোমাদের দিচ্ছি। একটা হচ্ছে ফেরাস সালফেট আর একটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড, অর্থাৎ FeSO4 এবং H2O। এই দুটো বাড়িতে জারণ সংখ্যা নির্ণয় করে, অর্থাৎ তুল্যাঙ্ক ভার নির্ণয় করে আমাকে দেখাবে। ওকে, আজকে এখানেই শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো।